ফিরে এলাম বিরতির পরে। আজকে আমাদের সঙ্গে আছেন কবি, ছড়াকার, শিল্পী, সম্পাদক এবং বিশ্বভারতী গ্রন্থ বিভাগের সঙ্গে কর্মসূত্রে ৩৫ বছরেরও বেশি যিনি যুক্ত ছিলেন, সেই সমীন্দ্র ভৌমিক। সমীন্দ্র, ছড়া এই জনার্ট যদি বলি, সবাই তো বেশি মানুষ লেখেন না, খুব কম মানুষ লেখেন। দীপ মুখোপাধ্যায় আমাদের এখানে এসে অনুষ্ঠান করে গেছেন, দীপদা চলে গেছেন, যাই হোক। ভবানী প্রসাদ মজুমদার, অপূর্ব দত্ত, অনেকে, বেশ কয়েকটা নাম আমাদের মনে আসে। তো শঙ্খ ঘোষের একটা সাক্ষাৎকারে, ভাষানগরে বেরিয়েছিল সেই সাক্ষাৎকার, শঙ্খ ঘোষ একটা সাক্ষাৎকারে এই প্রশ্নের যখন মুখোমুখি হন যে ছড়া তো বাংলায় আর বেশি কেউ লেখেন না, চর্চা করেন না, শঙ্খ ঘোষ দু একজনের নাম বলেছিলেন, তার মধ্যে তোমার নাম ছিল। স্যার বলেছিলেন যে তা কেন, সমীন্দ্র ভৌমিক আছেন, এরও আরো দু একটা নাম বলেছিলেন, সমীন্দ্র ভৌমিক এত ভালো ছড়া লেখে, আপনারা পড়ুন। তো শঙ্খ ঘোষ কি তোমায় খুব ভালোবাসতেন? শঙ্খ ঘোষ আমাকে একটু, আমার মনে হয় কি বলবো, দুর্বলতা বেশিই ছিল, না নয়তো দুম করে এই কথা বলে দিলেন। আমি লজ্জা পেয়েছি, আরো অনেকে ছিলেন। এবং ছাপার অক্ষরে বলেছেন রীতিমতো। আর শঙ্খবাবুর বিচার ভুল আবার নয় বলেই তো আমরা জানি। আমি অনেকটা শঙ্খ ঘোষের ছড়া পড়ে নিজেকে ওই রকম ছন্দের মধ্যে বাঁধার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। যেমন এই শঙ্খ ঘোষের লেখা, সূর্যি নাকি সত্যি নিজের ইচ্ছে, সন্ধে হলো ডুব দিয়েছে দুচ্ছাই, আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে। এই যে ছন্দের আকাশ জুড়ে এক্ষুনি এক ঈশ্বর চমকে দেবেন লক্ষ রঙের দৃশ্যে, ঈশ্বরের সঙ্গে দৃশ্যের মিল, এই মিলটা শঙ্খবাবু ভাঙলেন, ভেঙে একটা অন্যরকম মিল তৈরি করলেন, অন্তমিল। এই মিলগুলো আমাকে চমকে দিয়েছে। আবার শক্তি চট্টোপাধ্যায়ের ছড়ায়, একটি মাসি, দুইটি মাসি, তিনটি মাসি কইতো, যাদের দেশে চিনাং নদী দুকুল ছেপে বইতো বলেই রইতো কি আর তাদের দেশের মধ্যে, থাকতে আমি বসিয়ে দিতুম রুলটানা এই পদ্যে, চিনাং নদীর আবার কিনাম হবে, মাসির মেয়ে নাচতো যদি সাঁওতালি উৎসবে। মানে এটা আমাদের ছোটবেলায় একেবারে চমকে দিয়েছে। এই যে ছড়ার যে ভাঙা গড়া চলন, এই চলনটা চমকে দিয়েছে। ভবানী প্রসাদ মজুমদার অসম্ভব অনুপ্রাণিত করতেন। ওই বারোরসি বাসে চেপে হাওড়া থেকে বরিশা, দারুণ ভিড়ে সঙ্গে ছিল 2.5 কিলো সরিষা, ডালহৌসি পৌঁছে দেখি সে এক মজার খেল, ভিড়ের চাপে ঠোঙা ফেটে ঝরছে খাঁটি তেল। মানে এই ছড়া আর কে লিখবেন? ধরা পড়ে কেঁদে কেটে চোর বলে কমা, চুরি কেনা করে দাদা করে দিন ক্ষমা, চুরি করে কত লোকে করে বাড়ি গাড়ি, আমি তো নেহাত শিশু চুনোপুটি দাড়ি। এই লেখা ভবানীদার মতো কে লিখবেন আর? যত দামি শাড়ি কেন, গাড়ি কেন, বাড়ি কেন, আগে তাড়াতাড়ি কেন, গোটা কয় হারি কেন। বাহ, এটা ভবানীদার লেখা। তখন লোডশেডিং এর প্রাবল্য। ভবানীদা তোমাকে খুব প্রভাবিত করেছিলেন, তাই অসম্ভব। আমাকে তো করেইছেন ছোট, অসম্ভব। সন্দেশে যখন লিখতাম ভবানীদার ডেকে আলাপ করেছিলেন আমাদের ভবানীদা, মৃদুল দাশগুপ্তের ছড়াও খুব উল্লেখযোগ্য, কিন্তু নিশ্চয়ই, অবশ্যই। ঝিকিমিকি ঝিরি বলে প্রতিবাস থেকে বই আছে, খুব আগ্রহ, অসম্ভব। ছড়ায় অনুপ্রাণিত করেছেন নীলেন্দ্রনাথ চক্রবর্তী। রিক্সা ডুবেছে আর ট্যাক্সি অচল, রাস্তায় দাঁড়িয়েছে এক গলা জল, চাকাওয়ালা যাবতীয় বাহন বেকার, এমন কি ভেবা চাকা ডবল ডেকার, কলকল ছলছল জল ছুটে যায় বাগবাজারের থেকে ধর্মতলায়, এই নাকি কলকাতা, আরে দূর দূর, এই যে সেই সুতানুটি গোবিন্দপুর। নীরেন্দ্র চক্রবর্তী লেখা। মানে তুমি রীতিমতো ছড়া চর্চা, সারা জীবন ছড়া চর্চাও করেছো প্রচুর। তা তুমি ছড়া লেখার সময় আলাদা করে কিছু স্কিম করে নাও? না, আমি লিখতে বসি, যেটা এলো মনের মধ্যে, যা ঘুরপাক খাচ্ছে সেটা হয়তো হলো না, অন্য একটা কিছু নয় নেমে এলো, যেটা নিয়ে লিখবো বলে ভাবতে শুরু করলাম সেটা আর হলোই না। যেমন একটা মজার ছড়া লিখতে গিয়ে, এই ছড়াটা শুনি এটা যোগেন্দ্র রাগা প্রচ্ছদ, সেই কথায়। হ্যাঁ, এটা লিখতে গেছিলাম মজার ছড়া। আমার খুশি, নিদেন পক্ষে দিনের শেষে, সন্ধ্যা যখন রাত্রে মেশে, আমার জন্য থাকবে দুটো রুটি, ছাদের নিচে কোলবালিশে পা এলিয়ে এক নিমেষে, চোখের তারায় নামবে রাতের ছুটি, ক্লাস পালিয়ে নবম শ্রেণীর, তখন থেকেই পয়সা চিনি, কারণ
আমার বাপ মরেছে ভোটে। সেদিন ভীষণ গণ্ডগোলে বাপ চলে যায় বোম সকালে। আমার একটা রিক্সা গাড়ি জোটে। সারাটা দিন এখান থেকে ওখান থেকে সেখান থেকে সওয়ার নিয়ে করছি ছোটাছুটি। মায়ের জন্য আলো বাতাস, বোনের জন্য গানের খাতা, আমার খুশি কেবল দুটো রুটি। বাহ, মানে মজার ছড়াটা ঘুরে গেল কিরকম? মজার ছোঁয়াটা ঘুরে গেল রুটির দিকে, যেটা আমাদের সবারই ওই রুটিটুকু না এবং বোম সকালে ভোটের দিনে হারানো বাবার দিকে, হারানো বাবার দিকে। মানে সমাজের বাস্তবতা টুকরো ছিটকে এসে লাগে ছড়ার গায়ে, তাই না? সবসময় ছড়া যে খুব হালকা চালের ব্যাপারটা তা না। তোমার আমার ছোটবেলায় নীরেন চক্রবর্তীর একটা লেখা পড়ে তো মাধ্যমিকের এই স্কুলের পরীক্ষার আগে, তখন মাধ্যমিক না স্কুলের পরীক্ষার আগে রীতিমতো ভয় পেয়ে গেলাম। দুর্গাপুজোর প্যান্ডেলে আজ আলোর বৃষ্টি ঝরে, কিন্তু সরস্বতীর দিকে দৃষ্টি যখন পড়ে ধরাস ধরাস করে ও বুক ধরাস ধরাস করে। এই যে বুক ধরাস ধরাস করা, এটা তখন থেকে নীরেন্দ্রনাথ চক্রবর্তী পরীক্ষার আগে যে বুক ধরাস ধরাস করবে এটা বুঝিয়ে দিয়েছেন সরস্বতী। দুর্গাপুজোর আনন্দ বেশি মেতো না, এইটা একটা উনি বলে দিয়েছেন একদম। একটা জিনিস বলবার, সেটা হচ্ছে যে বাংলায় খুব কম কবি সাহিত্যিকের তোমার মতো সৌভাগ্য হয়, কারণ সমীন্দ্র ভৌমিক যেখানে বসে লেখেন যে টেবিলে, সেই টেবিলের এক পাশে থাকে যোগেন চৌধুরীর আঁকা অরিজিনাল ছবি টাঙানো থাকে, আর এক পাশে থাকে গণেশ হালুইয়ের অরিজিনাল ছবি টাঙানো থাকে, বাঁ পাশে আর পিছন দিকে এইখানটায় আছে মকবুল ফিদা হুসেনের একটা অরিজিনাল ছবি। এই তিনটে ছবির দামই কয়েক লক্ষ, কেন কোটি টাকার দাম। কোটি টাকা দিয়ে ধরি না, কোটি টাকায় ধরো না, কিন্তু কয়েক লক্ষ টাকায়, মানে এই সৌভাগ্য তোমার হলো কি করে? দুর্মূল্য, কোটি টাকাটা নয়, এটা আমি যেতে মানে কাছাকাছি যেতে পেরেছি। 70-80 লক্ষ তো বটেই, আর মকবুল ফিদা হোসেন কোটি টাকা ছাড়ি। এইসব অরিজিনাল ছবি টাঙিয়ে তুমি বসে আছো। যোগেনদা খুব ভালোবাসেন, সনৎকর তিনিও খুব ভালোবাসতেন, গণেশ হালুই প্রচন্ড ভালোবাসেন, কেজি সুব্রমণিয়ান প্রচন্ড ভালোবাসেন। এই সব বিশ্বভারতীর চাকরির সূত্রে সমস্ত শিল্পীদের সঙ্গে আমার যোগাযোগ, সব শিল্পীদের সঙ্গে, এবং শিল্পীরা আমার বইতে ছবিও এঁকেছেন। অনেক শিল্পী ছবি, যোগেন্দা প্রচ্ছদ এঁকে দিয়েছেন, বইয়ে দেখতে পাচ্ছি। সনৎকর এঁকেছেন, যোগেন চৌধুরীর ছবি এঁকে দিচ্ছেন, সনৎকর প্রচ্ছদ এঁকে দিচ্ছেন। তো এই সৌভাগ্য তো আমাদের হয় না। এটা ওই একটা শান্তিনিকেতন থাকতাম তো অনেকদিন ছিলাম, তৈরি হয়ে গেছিল একটা এদের সঙ্গে। এরকমই আকর্ষণীয় আরো অনেক কথাবার্তা বাকি, কেউ যাবেন না, ফিরে আসছে একটু ছোট্ট বিরতির পরেই।